হ্যালো ভিউয়ার্স, সকলকে অভিনন্দন, উষ্ণ অভিনন্দন জানাই। ভেরি রিসেন্ট যে অ্যাডটা আমরা পেলাম এবং 23শে জানুয়ারি এই মাসেই শুরু হচ্ছে তার রেলওয়ে গ্রুপটি। প্রত্যেকে আমরা অ্যাপ্লাই করব যারা আমরা মাধ্যমিক পাস করেছি এবং যাদের বয়স, আমি এর আগে ব্যাপারটা ক্লিয়ার করেছি বিভিন্নভাবে, মাস মিডিয়ার মাধ্যমে, ফেসবুকে, আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি যে বলছে 1989 সালের, বলছে 1989 সালের 1989 অর্থাৎ 1989 সালের 1 জুলাইয়ের পরে যারা জন্মগ্রহণ করেছে তারা সকলে, এবং জন্মগ্রহণ করতে 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 অর্থাৎ 89 সাল থেকে শুরু করে এগোতে 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 2007 পর্যন্ত, 2007-এর কি না 1 জুলাইয়ের আগে, অর্থাৎ 2007-এর 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছে আগে। এরপরে যারা, তারা কেউ 18 হচ্ছে না। SC/ST OBC যারা আছে তারা কিন্তু যথারীতি সুযোগটা পাবে। এবার আমি আসি এর সিলেবাস নিয়ে আলোচনা করতে। এই সিলেবাসটা কি আছে না, সিলেবাসের মধ্যে আমাদের প্রথমে জানা দরকার কি কি আছে। আমি নাম্বার 1 যেটা বলছি সেটা হচ্ছে জেনারেল সায়েন্স, অর্থাৎ সাধারণ বিজ্ঞান। বিজ্ঞান কাকে বলে? সাধারণ জ্ঞানকে বিজ্ঞান বলে, এ তো পাতা হয় সবকো। লেকিন এই বিজ্ঞানগুলোকে বিভিন্নভাবে, আমি তো মনে করি রেলের গ্রুপ ডি চাকরি পেতে গেলে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিজ্ঞানটাকে ভালো করে জানতে হবে। তাহলে সাধারণ বিজ্ঞানে কি আছে বলছে, সাধারণ বিজ্ঞানে যেটা আছে সেটা হচ্ছে 25 নম্বর। তাহলে সাধারণ বিজ্ঞানে পেলাম আমরা 25 নম্বর। 25, 25, 50, 30, 20, 50, 50, 50 এই 100 নম্বরের পরীক্ষা, এই 100 নম্বরের পরীক্ষা এ পাইলে পাস করনা চাই। আর এইটা যদি পাস করতে পারি তাহলে কিন্তু আমাদের বাকি যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা রয়েছে অর্থাৎ পিটি, এটা আমরা অনায়াসে বেরিয়ে আসতে পারবো। এবার আমরা চলে যাই যে এই পরীক্ষা তাহলে সবচেয়ে মূল বিষয় কি। এই পরীক্ষার সবচেয়ে মূল বিষয় হচ্ছে আমরা যাতে সায়েন্সটাকে ভালো করে কভার করতে পারি। এই সায়েন্সের দিকে আমি চাইছি, আমি কন্টিনিউসলি আমার ভিডিওর মাধ্যমে টোটাল জিকেকে আমি দিতে থাকবো। আমরা আজকে শুরু করছি কেমিস্ট্রি দিয়ে। এর আগে যেহেতু আমি হিউম্যান বডি, এর আগের ভিডিওগুলোতে হিউম্যান বডি, আমি আগে থেকেই জানতাম যে রেলের চাকরি পরীক্ষার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সায়েন্স। আর এই সায়েন্সের মধ্যে কিন্তু কি বায়োসায়েন্স প্রায় বলা যেতে পারে 60-65% কোশ্চেন থাকে। এই জন্য আমি হিউম্যান বডি, হিউম্যান ডিজিজ সম্বন্ধে আগের ভিডিওগুলো দিয়েছি, সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে। এর থেকেও ভাইটাল ভিডিও ওইটা। তাই আজকে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি তার নাম হচ্ছে কেমিস্ট্রি। এই কেমিস্ট্রি থেকে কী জিকেগুলো আসে সেইগুলো আমি একটু আলোচনা করে দিই। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন। রাসায়নিক পরিবর্তন কোনটি? রাসায়নিক পরিবর্তন। মাথায় রাখতে হবে রাসায়নিক পরিবর্তন, পরিবর্তন দু রকমের, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর একটা হচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে আমাদের কি পরিবর্তন করতে হবে? আমাদের পড়তে হবে রাসায়নিক পরিবর্তন, যে পরিবর্তনে আবার নতুন করে আমি ফিরে আসতে পারবে না, অর্থাৎ তা হচ্ছে লোহায় মরিচা ধরা, লোহায় মরিচা ধরা। আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। লেবুতে কোন অ্যাসিডটি বিদ্যমান? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের মাথায় রাখতে হবে কোন অ্যাসিড। এই যে নাইট্রিক অ্যাসিড বলা যেতে পারে, ফর্মিক অ্যাসিড বলা যেতে, কার্বনিক অ্যাসিড, এগুলো বাদ গেল, তাহলে উত্তরটা কী হলো? সাইট্রিক অ্যাসিড। আমি এটাকে লাল দিয়ে আবার দিয়ে দিই, অর্থাৎ লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। লেবুতে কী অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। রসায়নের বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতির মূলনীতি কোনটির উপর ভিত্তি করে? এই দেখো, একটা জিনিস তোমাদের আমি বলি, ভৌত বিজ্ঞানকে বলা হয় মিনি ম্যাথমেটিক্স। তাহলে আমাদের মিনি ম্যাথমেটিক্সটা মানে ভৌত বিজ্ঞান। আর ভৌত বিজ্ঞান মানে কে? ভৌত বিজ্ঞান মানে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পদার্থ বিজ্ঞান। এই পদার্থ বিজ্ঞানটা আমাদের অবশ্যই মিনি ম্যাথমেটিক্স। কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম তথ্যের সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যেতে পারে? ভেরি গুড। কোয়ান্টামের মাধ্যমে, কোয়ান্টাম থিওরিটা কোথায় কাজ করছে? সেটা হচ্ছে পরমাণুর গঠনটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। ওই জন্য বললাম মাধ্যমিক এমপি লেভেলের বিশেষ করে একটা হচ্ছে জীবন বিজ্ঞান, আর একটা কি, আর একটা হচ্ছে ভৌত বিজ্ঞান। এই দুটোকে কিন্তু দরদ দিয়ে পড়তে হবে মেরে ইয়ার। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। আমি কিন্তু চাইছি যে দ্বিতীয়বার পড়ার সময় কিন্তু তোমরা নিজেরাই কিন্তু এটা করতে পারবে। প্রাচীন রসায়নবিদ্যার সূচনা হয় কোন দেশে? তো মাথায় রাখতে হবে কোন দেশে সূচনা হয়েছিল প্রাচীন, এটা কিন্তু তোমাকে প্রথমে ভাবতে হবে কি হতে পারে। যে আমরা জানি যে সেখানে মমিকে রক্ষা করা, সোরা জল ব্যবহার করা, তাহলে কোথায় হবে?
উত্তর হবে মিশর, উত্তর হবে মিশর। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোন বিজ্ঞানে ডিএনএ সম্পর্কে আলোচনা হয়? এখন ডিএনএ, ডিএনএ আমরা জানি ডিএনএ মানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা নিউক্লিক অ্যাসিড যখন হচ্ছে, অর্থাৎ জৈব অ্যাসিড সম্বন্ধে কথা বলছি ডিএনএ, তাহলে অবশ্যই কিসের বিষয় এটা? একটা অবশ্যই এটা হচ্ছে জীববিজ্ঞানের বিষয়। চলে যাই নেক্সট কোশ্চেনে। ঘরের দরজা জানলা বন্ধ করে কেরোসিন বাতি জ্বালানো উচিত নয় কেন? আমি তো মনে করি এ নিয়ে আমি বহুত আলোচনা করেছি। কোনো ঘরে আগুন লাগলে যারা পুড়ে যায় তারা কিছুটা মরে, কিন্তু যারা পড়ে না চুপচাপ ভিতরে থেকে যেতে পারে, অর্থাৎ যারা হুটোপাটা করে, দৌড়াদৌড়ি করছে, তারাই কিন্তু সবচাইতে আগে মরে যায়। কারণ এই বন্ধ ঘরে যেটা তৈরি হয় তার নাম হচ্ছে কি না বিষাক্ত কার্বন মনোক্সাইড। আর এই বিষাক্ত কার্বন মনোক্সাইড যখন আমাদের শ্বাসের মধ্যে দিয়ে চলে যাবে না, তখন আমাদের এই যে লোহিত কণিকা, এই লোহিত কণিকার মধ্যে যেটা আছে তার নাম হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন বিপন্ন হয়ে যায়, সঙ্গে সঙ্গে লোকটি মারা যেতে পারে। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। অনুসন্ধান ও গবেষণার ফলাফল কোনটি প্রদান করে? আমি অনুসন্ধান করব, আবার গবেষণা করব। অনুসন্ধান মানে কি? আরে বাবা, নতুন কিছু খুঁজে পাওয়া। তা নতুন কোথায় আছে? নতুন তো মৌলিক বিষয়ের উপর নতুন ব্যাখ্যা পাওয়া। হো গিয়া ফায়সালা। নেক্সট, দাহ্য পদার্থ সহজে আগুন ধরতে পারে এমন পদার্থকে কোনটি থেকে দূরে রাখতে হবে? এখন বিষয়টা হচ্ছে, দেখো, যে কোনো একটা বস্তু যদি এই বস্তুর সঙ্গে একটা ঘ্যাস করে ঘষা লাগানো হয়, কি আগুন ধরে যাবে? এখন কোশ্চেনের অ্যান্সারের উপর যেহেতু আমার মনে হচ্ছে দুটো জিনিসই, সুতরাং দাহ্য পদার্থ থেকে অবশ্যই দুটো জিনিস, একটা হচ্ছে ঘর্ষণ থেকে আমাদের দূরে রাখতে হবে, আর একটা হচ্ছে গ্যাস থেকে দূরে রাখতে হবে। এই দুটো উত্তর কিন্তু আমি দিয়ে দেবো, তারপরে চয়েসের উপর ডিপেন্ড করবে। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, ফসফরাস ইত্যাদি সমন্বয়ে গঠিত বস্তু কোনটি? সব কিছু আছে। তো সব কিছু আছে, কিসের মধ্যে আছে? প্রথমে দেখতে হবে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, ফসফরাস একুশের মধ্যে থাকবে। ক্রাশের মধ্যে তো হবে না, খাবারের মধ্যে ভাবা যেতে পারে না, চিরুনির মধ্যে ভাবা যাবে না। তাহলে উত্তরটা কী হবে? সার। তাহলে আমরা উত্তরটা কী পেলাম? উত্তরটা পেলাম সার, উত্তরটা পেলাম সার। ভেরি গুড। চলে যাই পরবর্তী কোশ্চেনে। মোমে আগুন জ্বালানে এর গঠন হয়, এটি কোন ধরনের পরিবর্তন? এই যে বললাম, কোশ্চেনটা কিন্তু সঠিকভাবে পড়তে হবে। আমি বলছি মোমে আগুন জ্বালানো হচ্ছে, আগুনটা জ্বালিয়ে দিচ্ছি, যেটা পড়ে যাচ্ছে সেটা আলাদা জিনিস, কিন্তু যেটা গলে যাচ্ছে তার পরিবর্তনটা কি পরিবর্তন? গলে যাওয়াটা হচ্ছে ভৌত পরিবর্তন। তাই আমরা জানি একটা কোশ্চেন থাকে যে মোমবাতির জ্বলন কী ধরনের পরিবর্তন আমাদের থাকে, তার নাম হচ্ছে ভৌত এবং রাসায়নিক। এই দুটোই, ভৌত এবং রাসায়নিক, এই দুটো পরিবর্তনই সাধিত হয়। আবার গাড়ির পেট্রোল দিয়ে যদি কোনো ধরনের গাড়ির পেট্রোল দিয়ে চলা, গাড়ি পেট্রোল দিয়ে চলছে, হতে পারে কোন ধরনের পরিবর্তন? দেখা যাক। গাড়ির পেট্রোল যখন পড়ে যাচ্ছে তখন কি কি পরিবর্তন হয়, এটা কিন্তু জানতে হবে। কিছু পেট্রোল পুড়ছে আর কিছু পেট্রোল, তাহলে গন্ধ বেরোবে কেন? বিজ্ঞানী মেরে ইয়ার, এখানে মাথায় রাখতে হবে যে রাসায়নিক পরিবর্তনের ফলে গাড়ি পুড়ছে, ঠিক আছে, কিন্তু কিছু তেল তো সোজা বেরিয়ে যাচ্ছে, তার তো পরিবর্তন হচ্ছে না। তাই এটাকে ভৌত এবং রাসায়নিক দুটোই বলতে হবে। দেখো, তাহলে কোশ্চেন কোথা থেকে ভাবতে হবে, এই কোশ্চেনের ভাবাটাই কিন্তু বড় ফ্যাক্টর। যারা এটা ভাবতে পারে না তাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস হো গিয়া ফয়সালা। নেক্সট, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। কোন চিহ্নকে ট্রিফয়েল বলা হয়? কোন চিহ্নকে ট্রিফয়েল বলা হয়? ভেরি গুড। উত্তর হবে তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটাকে আমরা বলি ট্রিফয়েল। নেক্সট চলে যাই। সবুজ কাঁচ দিয়ে তৈরি কাচের সাথে কি মেশানো হয়? সবুজ কাঁচ তৈরি করছি এবং সেই কাঁচের সাথে কিছু তো, কাঁচটা কি, গ্লাসটা কি সাদা, তো তার সঙ্গে কোনটা মেশালে পরে সে অবশ্যই কি সবুজ কালার ধারণ করবে? তাহলে অবশ্যই যেটা মেশাতে হবে তার নাম হচ্ছে ক্রোমিয়াম অক্সাইড। কি বললাম? ক্রোমিয়াম অক্সাইড। কি বললাম? ক্রোমিয়াম অক্সাইড। চলে যাই নেক্সট কোশ্চেনে।
চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। প্রাকৃতিক গ্যাসের উপাদান কোনটি? এ নিয়ে আর কিছু বলার নাই, কারণ প্রাকৃতিক গ্যাসের মধ্যে আমরা জানি প্রাকৃতিক গ্যাসের মধ্যে থাকে হচ্ছে মিথেন। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। পেট্রোলের দহনে কোনটি উৎপন্ন হয়? পেট্রোল পুড়ে যায়, সঙ্গে সঙ্গে কি উৎপন্ন হয়? CO2। এখানে তা নেই, সুতরাং উত্তর হবে শক্তি। শক্তি তো হবেই না, আমরা তো এমনি বিনা কারণে পেট্রোল পোড়াবো না, অবশ্যই আমাদের উদ্দেশ্য হবে শক্তি। কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? কাঠটা মানে কি? কাঠ হচ্ছে এক ধরনের সেলুলোজ, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম যুক্ত হয়ে নেওয়া, সুতরাং অবশ্যই তার মধ্যে যেটা থাকবে অবশ্যই সেলুলোজ। আমরা চলে যাই পরবর্তী। কোন ধরনের পদার্থ শরীরে ক্যান্সার সৃষ্টি করে? ভেরি গুড। ক্যান্সারের তো অনেক কারণ আছে, আমার কাছে মনে হয় ক্যান্সার তৈরি করার জন্য কিছু না, সকালে বিকালে একটু ধূমপান করলে পরেই অনেকটা ক্যান্সারের কাছে পৌঁছে যাওয়া যাবে। আর অকারণে মোবাইল ব্যবহার করা। কারণে মোবাইল ব্যবহার করলে কি হয়? কারণটা যদি শেষ হয়ে যায়, মোবাইলটা আস্তে আস্তে বাদিকে ডান দিকে জমা পড়ে যায়। কিন্তু অকারণে মোবাইল করে গেলে অকারণের কোনো শেষ নেই, তাই সারাদিন চলতে থাকে। অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে আমাদের শরীরে ক্যান্সার তৈরি করতে পারে। নেক্সট চলে যাই আমরা অন্য কারণে। জীবের দেহ গঠনের প্রধান জটিল অণু কোনটি? বলছে জীবের দেহ গঠনের, আচ্ছা দেখো, খাদ্য আমরা দূর পাই, একটা হচ্ছে দেহ পরিপোষক, আর একটা হচ্ছে দেহ কি সংরক্ষক। এখন এই পরিপোষকের মধ্যে পড়ে যেটা, তার নাম হচ্ছে পরিপোষকের প্রোটনের তাহলে জীবদেহ গঠনের প্রধান জটিল অণু গঠিন, অর্থাৎ চর্বি থাকে, সেলুলোজ থাকে, কিন্তু একটা জটিল অণু যেটা, তার নাম হচ্ছে প্রোটন। চলে যাই পানীয় জলের উপাদানগুলি কি কি? পানীয় জলের মধ্যে কি কি উপাদান থাকে? ব্যাস, প্রথম কথা হচ্ছে পানীয় জলের মধ্যে কি থাকে? অবশ্যই জল মানে H2O, इसका मतलब এর মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, আর কি থাকবে? তাতেই কি জল খেয়ে ফেলবো? না, কিছু লবণ কিন্তু জলের মধ্যে থাকবেই। এই জন্য বলছে জলের মধ্যে কিছুটা অবশ্যই লবণ জাতীয় পদার্থ আমাদের শরীরের দরকার। চলে যাই আমরা পরবর্তী। বিপজ্জনক সাংকেতিক চিহ্ন দ্বারা কোনটি বোঝায়? বিপজ্জনক সাংকেতিক চিহ্ন থাকবে অবশ্যই কি না, মারাত্মক বিষাক্ত পদার্থের কাছে থাকে বিপজ্জনক। তেজস্ক্রিয় পদার্থ, জারক পদার্থ, বিস্ফোরক পদার্থ, তার মধ্যে বিস্ফোরক চিহ্ন থাকে, কিন্তু বিপজ্জনক সাংকেতিক চিহ্ন থাকে মারাত্মক বিষাক্ত পদার্থের ক্ষেত্রে। চলে যাই, রাসায়নিক সার মাটিতে কি প্রদান করে? রাসায়নিক সারে এক কাজ, মনে হতো স্যার এই সাধারণ কোশ্চেন, এগুলো কেন? এই সাধারণ কোশ্চেনই পরীক্ষায় থাকবে, সেটা হচ্ছে উদ্ভিদের পুষ্টি প্রদান করে। চলে যাই আমরা পরে, এদের মধ্যে কোনটি কাঁসা, পিতল এবং জার্মান সিলভার এই তিনটির মধ্যেই থাকতে পারে? কাঁসার কালার কি? কিছুটা লালচে। পিতলের কালার কি? কিছুটা লালচে। জার্মান সিলভারের কালার কি? কিছুটা লালচে। লালচে ধরনের কি আছে? हो गया फैसला, কপার। ওই যে বললাম সাধারণ বিজ্ঞান মানে শুধু কিন্তু বিজ্ঞান নাকি, সাধারণ জ্ঞানটা রাখতে হবে। আমরা এবার চলে যাই প্লাস্টার অফ প্যারিস। বাস, প্লাস্টার অফ প্যারিস মনে আছে? ছোটোবেলা আমরা কি করতাম? প্লাস্টার অফ প্যারিস দিয়ে সুন্দর একটা ফটোগ্রাফ লাগিয়ে দিয়ে দারুণ জিনিস করে আমরা আমাদের কর্মশিক্ষা কমপ্লিট করতাম। এইবার চলে যাই প্লাস্টার অফ প্যারিসের মধ্যে থাকে অবশ্যই প্লাস্টার প্যারিসের প্রথম কথা হচ্ছে সাদা, আর সাদা মানে তার মধ্যে ক্যালসিয়াম, আর অবশ্যই সালফেট থাকবে, তাই এটাকে উত্তর হয় ক্যালসিয়াম সালফেট। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। উদ্ভিদ ও প্রাণীর মৃত্যুর পর তা পচন এবং অণুজীব প্রক্রিয়ায় বিভিন্ন খনিজ পদার্থ হয়, কোন খনিজটি এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয়? উদ্ভিদ প্রাণী মরে গেল, তারপরে খনিজ তৈরি হলো, কি হবে? অকটেন হতে পারে, বিউটেন হতে পারে, বিটুমিনাস কয়লা হতে পারে, কিন্তু গ্যালেনা হবে না, কারণ গ্যালেনা কোনো জীবজন্তুর সঙ্গে কানেক্টেড নয়, এটা সম্পূর্ণ অজৈব পদার্থ। কোন রাসায়নিক পদার্থ পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী? আমি এখানে বলবো গ্রিন হাউস গ্যাস, GREEN, গ্রিন হাউস গ্যাস কে? কার্বন ডাইঅক্সাইড। উত্তর কি হবে?
কার্বন ডাইঅক্সাইড। ব্যাস হয়ে গিয়া কার্বন ডাইঅক্সাইড। নেক্সট আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। অসাধু ব্যবসায়ীরা মাছ পতন রোধে কোনটি ব্যবহার করে? কিচ্ছু করার নাই, পৃথিবীটা এখন শুধু হচ্ছে চালাকি চালাকি। তবে কারো কোনো লাভ হচ্ছে না, কিন্তু এ বির সঙ্গে হচ্ছে, বি সি এর সঙ্গে করছে, সি ডি এর সঙ্গে করছে, সুতরাং আমরা সবাই এখন ঠকে চলছি। এখন আমাদের লাভের কম্পিটিশন নয়, আমাদের এখন ঠকে যাওয়ার কম্পিটিশন চলছে। যাই হোক, অসাধু ব্যবসায়ী মাছ পতন রোধে যেটা ব্যবহার করছে তার নাম হচ্ছে ফরম্যালিন। তাই দেখবে মাছ বা যে কোনো কিছু খাওয়ার সময় একটা অদ্ভুত রকমের গন্ধ আমরা পেয়ে থাকি, তার নাম হচ্ছে ফরম্যালিন। মাছ সংরক্ষণে ফরম্যালিন ব্যবহার ঠিক নয়, এর কারণ কি? আরে ঠিক তো নয়, সমাজ মে আ গিয়া, কিন্তু কি হতে পারে এর ফলে? বলছি এটি মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সার সৃষ্টি করতে পারে। আমি তোমাদের আগে একটা ভিডিওতে বলেছি, পৃথিবীতে কিছুদিন পরে মানুষের খাবার নেই, মাছ নেই, ডাল নেই, শস্য নেই, একটা দেশলাই কেনার পয়সা নেই। না, দেশলাইটা কিনবে রান্না করার জন্য, কিন্তু ঘরে ঘরে ক্যান্সার থাকবে। তার জন্য দায়ী এই ধরনের খাবার আর মোবাইল। নিঃশ্বাসে গৃহীত বায়ুর কোন উপাদানটি আমাদের শারীরবৃত্তীয় কাজে ব্যবহৃত হয়? গৃহীত বায়ুর উপাদানটি, গৃহীত বায়ু আসলে পাইলে কথা আমরা কোনটা গ্রহণ করি? তো গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড। বাকি দেখে আমার টাইম নষ্ট করে লাভ নেই। এদের মধ্যে কোনটি ব্যতীত গৃহীত খাদ্য স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ? এখন আমি খাদ্যতে রক্ষা করব, খাদ্য যে खाने का चीज़ जो रक्षा करने के लिए क्या कर सकता हूँ? ফর্মিল দিতে পারি, রং দিতে পারি, মেলামাইন দিতে পারি, কিন্তু এর প্রত্যেকটাই হচ্ছে কেটে দিলাম। এ খতরনাক জিনিস, এ বহুত খতরনাক জিনিস। তাহলে আমাদের পক্ষে যদি আমরা প্রিজারভেটিভস অর্থাৎ প্রিজারভেটিভস যদি ব্যবহার করতে পারি, ঠিক মতো করে যদি প্রিজার্ভ করতে পারি, তাহলে আমাদের অসুবিধার কারণ নেই। সেটা বিভিন্নভাবে প্রিজার্ভ করার পদ্ধতি আছে, কখনো লবণ দিয়ে হতে পারে, কখনো বা দেখা যাচ্ছে শুকিয়ে হতে পারে, কখনো বা দেখা যাচ্ছে সেটাকে প্রিজার্ভ। মাছ কোন জাতীয় খাদ্য? আমরা জানি মাছ মানেই হচ্ছে আমিষ। অনেকে বলে আমি নিরামিষ খাই, আমিষ খাই না। এখন আমিষ নিরামিষ বাতানা বহুত মুশকিল কি বাত হয়। এই পৃথিবীতে আমিষ ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। সেটা উদ্ভিজ্জ হতে পারে অথবা প্রাণীজ হতে পারে। আর আমিষ খেয়েই যে মহত্বের পরিচয় হবে তার কোনো মানে নাই। সেটা নিয়ে আমি পরে একটা কুসংস্কারের ভিডিও করব। আপাতত পড়াশুনো করি, নাকি আপাতত পড়াশুনো করি আমিষ জাতীয় খাদ্য। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে। বাতাস কোন ধরনের পদার্থ? বাতাসে কি না আছে? কেউ একটু নিঃশ্বাস ছাড়লো অক্সিজেন, না সরি কার্বন ডাইঅক্সাইড, কেউ দেখা যাচ্ছে বাতাসে নাইট্রোজেন, দেখা যাচ্ছে জলীয় বাষ্প। বাতাসে কত কি থাকে, এটা সেটা বিলিয়ে আছে। তাহলে কি হবে? বাতাস একটা মিশ্র পদার্থ। চলে যাই পরবর্তী। আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? আগুন নেভানোর জন্য একবার লাল কালারের একটা বড় বিরাট রকমের একটা সিলিন্ডার থাকে, ওইটা জাস্ট কি এখন তো জাস্ট চাপ দিলে বেরিয়ে আসে। আগে কী করতো? ওটা প্রেশার, ওটা নিয়ে কোশ্চেন থাকতো। ওটাকে যখন আঘাত করতাম কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসতো, কারণ ওর মধ্যে থেকে একটা পার্টিশন ভেঙে যেত এবং সেই সময় কার্বন ডাইঅক্সাইড তৈরি হতো। এটা নিয়ে পরে আমরা আলোচনা করব। আপাতত উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। আধুনিক দীর্ঘ পর্যায় সূত্র, প্রথম যে পর্যায় সূত্র দিয়েছিলেন যিনি ভদ্রলোক, তার নাম হচ্ছে মেন্ডেলিভ। আর বর্তমান যিনি আধুনিক দিয়েছেন এবং সমস্ত কিছু যার মধ্যে আছে, তার নাম হচ্ছে নিলস বোর। কি বললাম? নিলস বোর। চলে যাই পরবর্তী কোশ্চেনে। এদের মধ্যে কোনটি বিজারক পদার্থ? বিজারক পদার্থ, বিজারক মানে যিনি বিজারণ ঘটান। তো বিজারক পদার্থ সবকটি, কি যেমন সালফার ডাইঅক্সাইড এর সঙ্গে আমরা অক্সিজেন যুক্ত করতে পারি, যেমন CO এর সঙ্গে আমরা অক্সিজেন যুক্ত পারি, যেমন H2S এর সঙ্গে আমরা অক্সিজেন যুক্ত করতে পারি। আবার অক্সিজেন যদি যুক্ত হয় সেই অক্সিজেন হচ্ছে জারক, আর অক্সিজেনের সঙ্গে যিনি এসে যুক্ত হয় তিনি বিজারক। ইসিলিয়ে ये सब सारी की सारी की क्या होते हैं? এটা হচ্ছে বিজারক পদার্থ। নেক্সট কোশ্চেন। পারদ সংকর কোন ধরনের দ্রবণ? পারদ সংকর, পারদের সঙ্গে মহাদেব শঙ্কর, পারদের সঙ্গে যদি অন্য কোনো পদার্থ থাকে তাকে আমরা পারদ সংকর অথবা বলা হয়, অত সুন্দর কথা পরীক্ষায় তাকে অ্যামালগাম কাকে বলে? অ্যামালগাম।
এই অ্যামালগাম পরীক্ষায় আসে। পারদ সংকর কোন ধরনের উদাহরণ? বলছে পারদ সংকর হচ্ছে কিসের না, কঠিন দ্রাবক কঠিন কিন্তু দ্রাবক তরল। দ্রাবকটা কঠিন কি যার মধ্যে দ্রবিত হচ্ছে সে কঠিন, আর যে দ্রবিত হয়ে যাচ্ছে, যেমন বলি দ্রাবককে, এই যে জল, তো এটা হচ্ছে দ্রাবক, আর জলের সঙ্গে যখন চিনি দিচ্ছি, এই চিনি হচ্ছে দ্রাবক। তাহলে এই তরল দ্রাব মানে পারদ আর কঠিন কারোর সঙ্গে যুক্ত হয়। তাই দেখবা পারদ যদি আমরা কোনো বস্তুর উপর দেই, যাদের সঙ্গে বিক্রিয়া করে, অষ্টধাতুর একটা আঙুলি, তার মধ্যে পারদ দিয়ে জ্যোতিষী বলল, দেখো কি সুন্দর হয়ে গেল, মিলে গেল, এখানে বোঝা গেল তোমার শরীরে এটা দরকার আছে। ব্যাস, নিয়ে নিল 500 টাকা। বদমাইশি যে কত রকম আছে। নেক্সট, অসম্পৃক্ত দ্রবণে কিভাবে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়? অসম্পৃক্ত, কেউ বললো যে আমি এখনও খেতে চাই, তার মানে अभी तक उसका अंदर भूख पड़े हुए है ना, অসম্পৃক্ত হয়। তো তার মধ্যে কিছু যোগ করতে হবে। কি যোগ করব? যেটা তার মধ্যে যোগ করা হয় তাই যোগ করতে হবে, অর্থাৎ চিনি যোগ করব। দেখা যাচ্ছে চিনি খেয়ে দেখলাম মিষ্টি নাই, আর একটু হলে ভালো হতো, মানে অসম্পৃক্ত থেকে গেল, আর একটু চিনি দিলাম, এই চিনিটাকে আমরা বলি দ্রাব। সুতরাং দ্রাব যোগ করব। অনেকে ভাবতে স্যার সহজ কোশ্চেন, এইগুলোই পরীক্ষায় থাকবে, আর এই পরীক্ষায় এটা থাকবে, কিন্তু প্র্যাকটিস না থাকলে এটাই ভুল হবে। একটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত। আমরা গা ধুয়ে নিই জলের মাধ্যমে, মুখ ধুয়ে নিই জলের মাধ্যমে, পা ধুচ্ছি জলের মাধ্যমে, জামা কাপড় জলের মাধ্যমে, টেবিল ব্রাশ করো জলের মাধ্যমে, পেট পরিষ্কার করো জলের মাধ্যমে। তাহলে এই পৃথিবীতে সবচাইতে যিনি সার্বজনীন দ্রাবক, তার নাম হচ্ছে জল। ব্যাস। আর এই জল বলছে 500 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 45 গ্রাম দ্রাব দ্রবিত হলে দ্রাব্যটি দ্রাব্য। সর্বোচ্চ মানেই হচ্ছে ওটা দ্রাবা। এখন কতটার মধ্যে? 100 গ্রাম। 100 গ্রামের মধ্যে কত? 500-র মধ্যে 45, 100-র মধ্যে কত? এই কি অঙ্ক না জলখাবার? ইয়েস, 500-র মধ্যে 45, তাহলে 100-র মধ্যে কত? 500 কি 5 দিয়ে ভাগ করলেই তো হয়ে যাবে, অর্থাৎ 9। তাহলে উত্তর কী হলো? 9। আর এটা অঙ্ক নাকি? অসহায় ব্যবসায়ী মাছ পচন রোধে কোনটি ব্যবহার করে? অলরেডি কোশ্চেনটা আমরা পেয়ে গেছি, তোমরা বলো উত্তরটা, আমি আর বলবো না। ব্যাস, তবুও ফরমালিনে দাগ দিয়ে দেয়। অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায়? অ্যাসিড দ্রবণে কোনটি দেখা যায়? অ্যাসিডে কী হবে? মিথাইল অরেঞ্জ বর্ণের এটা সেটা ভেবে লাভ নেই। অ্যাসিডের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ফিনলফথেলিনটা বর্ণহীন হয়ে যাবে। তাই বলছে ফিনলফথেলিনটা কিন্তু শুধু অ্যাসিডের পরীক্ষা নয়, এটা কিন্তু ক্ষারের পরীক্ষা মূলত কাজ করে। এবার আমরা চলে যাই অন্তর্ধিতি কোন ধাতুগুলি দেখা যায়। দারুণ কোশ্চেন। অন্তর্ধিতি কাকে বলে? অন্তরে ধারণ করে তাকে বলে অন্তর্ধিতি। বলছে হাইড্রোজেন, আমি লিখে দিলাম H2। কিছু ধাতু আছে যারা কি করে, সরাসরি হাইড্রোজেনকে গ্রহণ করে ফেলে। ইয়েস, একেই বলে অন্তর্ধিতি। আর এই অন্তর্ধিতি কোন কোন ধাতু হতে পারে? আয়রন হবে, প্যালাডিয়াম হবে, নিকেল হবে। সুতরাং উত্তর হবে সবকটি। চলে যাই পরবর্তী কোশ্চেনে। বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবির রং সাদা কালো হয়ে যায়? দারুণ কোশ্চেন, পরীক্ষায় থাকবেই। পচা ডিমের মতো গন্ধ। কে? ও তো পহলে সেই পাতা হ্যাঁ না। উত্তর হবে H2S, হাইড্রোজেন সালফাইড। এদের মধ্যে কোন গ্যাসটি পোড়া বারুদের গন্ধযুক্ত? পোড়া বারুদের মতো গন্ধ। আরে বাবা, বারুদ পুড়লেই তো পোড়া বারুদের গন্ধ হবে। আর বারুদ মানে কি? বারুদ মানে কি? এই দেখো লিখছি কি, সয়াকার, আর কিছু লিখবো? হয়াকার, আর কিছু লিখবো? লিখলাম সালফার। এই বারুদকে গন্ধক বলা হয়। গন্ধক মানে হচ্ছে সালফার, সেটা সালফার ডাইঅক্সাইড। উত্তর কী হলো? সালফার ডাইঅক্সাইড। চলে যায় পরবর্তী কোশ্চেনে। সমুদ্রের সাদা ধোঁয়া তৈরির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়? সাদা ধোঁয়া কি? ওটাকে আমরা ফসফিন বলি, অর্থাৎ PH3। এখানে PH3 হবে গো, PH3 অর্থাৎ সাফিক্স 3, অর্থাৎ PH3। নেক্সট চলে যাই পরবর্তী কোশ্চেনে। এদের মধ্যে কোনটি ক্যালসিয়ামের আকরিক?
ক্যালসিয়ামের তো প্রচুর, ওই জন্য বললাম আকরিকটা কিন্তু ভালো করে পড়তে হবে। ক্যালসিয়ামের আকরিক, ক্যালসিয়ামের আকরিক কোনটি? তোমাদের জন্য এটা কোশ্চেন আমি রেখে দিলাম। ক্যালসিয়ামের আকরিক, আমি আকরিক সম্বন্ধে আর কিছু বলবো না, তবে তোমাদের কিন্তু বলবো আকরিকটা ভালো করে পড়ে নিতে হবে। কিন্তু আকরিকটা পড়ো, তারপরে বহুত কোশ্চেন আছে, আমি তোমাদের আলোচনা করে দেবো আকরিক। নেক্সট চলে যাই। সমস্ত অ্যাসিডে কোন উপাদানটি অবশ্যই থাকবে? দারুণ কোশ্চেন। বলছে অধাতব অক্সাইড, যেমন কার্বন ডাইঅক্সাইড, জল যুক্ত করব, কার্বনিক অ্যাসিড তৈরি হবে। যেমন সালফার ডাইঅক্সাইড, জল যুক্ত করব, সালফরিক অ্যাসিড হবে। বলছে তাহলে তো সবগুলোর মধ্যে অক্সিজেন থাকা দরকার না? অক্সিজেন থাকাটা খুব জরুরি, হ্যাঁ কি নেই? কিন্তু মাথায় রাখতে হবে, যদি বলা হয় HCl, এর মধ্যে অক্সিজেন কোথায়? তো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে কি না, আমরা জানি HNO3, H হ্যায়, H2SO4, H হ্যায়, তো সকলের মধ্যে H আছে, সুতরাং আমরা জানি অ্যাসিডের মধ্যে অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে। সুতরাং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাসিড ড্যাশ লিটমাসকে ড্যাশ করে। অ্যাসিড মানে কি? লেবু। দারুণ একটা সূত্র আমি শিখিয়ে দিলাম। লেবু, লেবুর মধ্যে কি আছে? লেবুর মধ্যে ল আছে। তাহলে অ্যাসিডের মধ্যে লিটমাস দিলে সে লাল হবে, তাই ড্যাশ লিটমাসকে ড্যাশ করে, লাল করবে, তো এখানে লাল হবে। এই লালটা লাল দিয়েই লিখব, অর্থাৎ লালটা লাল কোথায় গেল? লাল, অর্থাৎ এটা লাল হবে। কিন্তু কোনটা লাল হবে? নীল, তাহলে নীলটা লাল হবে। দুধের ফ্যাটের পরিমাণ কোন সময় কমে যায়? দুধের ফ্যাটের পরিমাণটা কোন সময় কমে যায়? খুব দারুণ কোশ্চেন। দুধের ফ্যাটের পরিমাণটা বলছে আমরা সাধারণত শীতকালে অনেকগুলো বিপদে পড়তে পারি, এ নিয়ে বিস্তীর্ণ আলোচনা করার দরকার আছে। দেখবে সাধারণত সেরিব্রাল অ্যাটাকটা কোন সময় হয়? শীতকালে দেখবা প্রচুর লোকের সেরিব্রাল অ্যাটাক হয়। কেন? র দিতে হবে কেনটা। বলছি এই সময় আমাদের সাধারণত রক্তের মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাটটা জমে যায়। গরুর ক্ষেত্রে ঠিক একই হয়, গরুর শরীরে ফ্যাটটা জমে যাচ্ছে, তার দুধে কম হচ্ছে ফ্যাটের পরিমাণ। আবার গরমের সময় দেখা যাচ্ছে সেই ফ্যাটটা বেরিয়ে চলে আসছে, তাহলে দুধে ফ্যাটের পরিমাণটা কমে যাচ্ছে কখন? যখনই দেখা যাচ্ছে শীতকাল আসছে, গরুর ফ্যাটটা বেশি হচ্ছে, সঙ্গে সঙ্গে সে দুধের মধ্যে, কিন্তু গরমকালে তার ফ্যাটটা কমে যাচ্ছে। তাহলে দুধে ফ্যাটের পরিমাণ কোন সময় কমবে? সেটা হচ্ছে গরমকালে। এদের মধ্যে কোনটি সমযোজী? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সমযোজী কাকে বলে? ও কোশ্চেনে চলে যায় আগে নাকি? এদের মধ্যে কোনটি সমযোজী? সমযোজী কী হয় না? সমজাতীয়, যেমন HCl, এই একটা অদ্ভুত যৌগ, এর সমযোজ হয় আবার তড়িৎযোজ্যতাও হয়। সমযোজী কাকে বলে? যেমন ক্যালসিয়াম এবং কার্বন, সম্পূর্ণ উল্টো, কিন্তু ক্যালসিয়াম ক্লোরিন এরা দুটোই অধাতু। যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামটা ধাতু, এ অধাতু। যেমন সোডিয়ামটা ধাতু, ফ্লোরিন অধাতু। যেমন ক্যালসিয়ামটা ধাতু, কার্বনটা অধাতু। বলছে ধাতু এবং অধাতুর মধ্যে যদি কম্বিনেশন হয় তাহলে বেশিরভাগ এরা তড়িৎযোজী হয়। কিন্তু যদি আমরা দেখি যে দুটোই অধাতু হয়, তাহলে সেক্ষেত্রে তার মধ্যে সমযোজী যৌগ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, তাই এটাই সমযোজী হওয়ার সম্ভাবনা বেশি। সবাইকে একটা কথা বলবো, পড়াশোনা কন্টিনিউ করো। পরিশ্রম কখনো গায়ে লেগে থাকে না, পরিশ্রমের পরে সাফল্যটা সারা জীবনকে সুন্দর করে তোলে। মেরে ইয়ার, আমার কাছে মনে হয় সামনে ভালো করে লড়াই লড়তে হবে, আমাদের ভিডিওগুলো ফলো করতে হবে এবং কন্টিনিউয়াসলি একটার পর একটা জিকে কভার করতে হবে, কারণ সায়েন্স কিন্তু তোমাকে চাকরি পেতে সাহায্য করে। সুতরাং এখনই এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করো, লাইক করো এবং তোমার বন্ধুদের যাদের উপকার করতে চাইছো তাদের অবশ্যই শেয়ার করো এবং ভালো থেকো। আর যদি কোনো পরামর্শ দরকার হয় তাহলে আমার ফোন নাম্বারটা তোমাদের আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে লিখে নাও। সেটা হচ্ছে
আমি তোমাদের ফোন নাম্বারটা লিখে দিলাম 97352288। অনেকে বলে স্যার আপনার ফোন নাম্বার আজ লিখতে হবে না, এমনি মুখস্থ হয়ে যাবে, কারণ 97 35টা মুখস্থ থাকলেই হবে, বাকি 3খানা 2 3খানা 8 সবাই জানে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।